হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি এর থার্ড চ্যাপ্টার, যেটার নাম হলো পদার্থের গঠন। সো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা মোটামুটি এখানে বেসিক বিষয়গুলো জানার ট্রাই করব। সো আমরা একটু দেখিনি এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট বা এটা আমাদের কেন পড়া উচিত। সো প্রথমত হলো ভাইয়া, এই চ্যাপ্টারটা যদি তোমরা না জানো তাইলে তোমরা হলো কেমিস্ট্রিতে অনেক বিষয় তোমরা বুঝতে পারবা না। লাইক আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু শিখি তখন আমাদের ওই বিষয়টার বেসিক কিছু বিষয় আমাদের জানতে হয়। তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখো তখন তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু তোমার এবিসি বা বর্ণমালাগুলো কিন্তু তোমার শিখতে হবে। বাংলার ক্ষেত্রে তোমার ক খ শিখতে হবে। ঠিক সেমভাবে তোমার কেমিস্ট্রি শেখার জন্য এরকম কিছু বেসিক বিষয় আছে যেগুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি কি করো, তুমি পরবর্তী চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে অনেক বিষয় তুমি ভালো মতো বুঝতে পারবা না। তখন দেখা যাবে যে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে ওই ঠিক সেম বিষয়গুলো ওইসব চ্যাপ্টারে আলোচনা করা হয়নি, যার কারণে তোমাকে তোমার মেন্টর বা তোমার টিচারও ওই পড়াগুলো বারবার রিপিট করবে না। সো সেই কারণে তুমি দেখা যাবে যে ক্লাসে ভাইয়ারা বোঝাচ্ছে ঠিকই কিন্তু তুমি বুঝতেছো না, তোমার ফ্রেন্ডরা বুঝতেছে কিন্তু তুমি বুঝতেছো না। সো এই জন্য প্রথমত তোমার থেকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এক নম্বর কারণটা গেল। এখন দ্বিতীয় নাম্বার যে কারণটা সেটা হলো তুমি বুঝলা, বেসিক বিষয়গুলো বুঝলা, ভালো কথা। এখন এগুলো তো তোমার এক্সামে কাজ আসবে, ঠিক আছে? সো তোমার এক্সামে এখান থেকে এমসিকিউ প্লাস সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি যদি ফার্স্ট ইয়ার, তুমি যদি অর্ধবার্ষিক পরীক্ষার দিকে খেয়াল করো, তুমি অর্ধবার্ষিকে এখান থেকে সিকিউ মাস্ট পাবা, ঠিক আছে? এটা হলো তোমার একদম গ্যারান্টেড আর কি। এরপর হলো এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে তুমি এমসিকিউ সবসময় পাবা। ইভেন এই চ্যাপ্টারে কিছু বিষয় আছে যেগুলো থেকে তুমি ইন্টারমিডিয়েটও অনেক কোয়েশ্চেন পাবা। সো আমরা একটু দেখিনি এই চ্যাপ্টারের মধ্যে কী কী টপিকগুলো আছে। সো এই চ্যাপ্টারের টপিকসগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো তুমি এখানে দেখতে পাবা প্রথমত আছে হলো মৌলিক ও যৌগিক পদার্থ, এরপর আছে হলো পরমাণু ও অণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভেতরের কণা, পরমাণুর মডেল। এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরমাণু মডেল। এটাতে তোমার এসএসসি তো পাবে। এরপর এসএসসিতে গেলেও তুমি অনেক বেশি বেনিফিটেড হবা, কারণ হলো ঠিক সেম বিষয়গুলাই কিন্তু এসএসসিতে আছে। সো তাইলে কিন্তু ভাইয়া তুমি এক দিলে মানে দুইটা পাখি মেরে ফেলতেছো আর কি, লাইক ওইরকমই হয়ে যাচ্ছে বিষয়টা। সো আলটিমেটলি তুমি তো বুঝতে পারতেছো বিষয়টা আসলে, তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাহলে তুমি কতটা এগিয়ে থাকবে বাকিদের থেকে। সো এরপরে আর কিছু টপিক আছে, সেগুলো হলো যে পরমাণু শক্তি স্তর ও ইলেকট্রন বিন্যাস। তোমার কেমিস্ট্রিতে যেসব মৌলগুলো আছে সবগুলা কিন্তু এই শক্তি স্তর বা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু বিন্যস্ত। সো এগুলো তোমার বুঝতে হবে, এটা তোমার জন্য ফরজ যদি তুমি কেমিস্ট্রি বুঝতে চাও। এরপর তোমার আইসোটোপ আছে, এটাই ইম্পর্টেন্ট বাট অত বেশি ইম্পর্টেন্ট না। আইসোটোপের ব্যবহারটা থেকে মোটামুটি অনেক সময় কোয়েশ্চেন আসে আর কি, বেসিক লেভেলের। এরপর হলো তোমার পারমাণবিক ভর, সো এটা থেকেও অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে, সো এটা একটু দেখে নিবা। এরপর হলো তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার, যেটা কথা তোমাদেরকে আমি বলছি। সো এসব বিষয় নিয়ে মূলত আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। সো আজকে আমি হয়তোবা সব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ হলো এতগুলা বিষয় একদিনে বা এক ক্লাসে কভার আপ করা পসিবল না। যদি আমি কভার আপ করে দিতে পারতেছি তোমাদেরকে, কিন্তু তোমরা ততক্ষণ ধরে মনোযোগটা ধরে রাখতে পারবা না, তোমরা কিছুক্ষণ থেকেই ক্লাসটা স্কিপ করবা। সো এই জন্য আমি আজকে অত বেশি প্যারা তোমাদেরকে দিব না, জাস্ট কয়েকটা টপিক নিয়ে কথা বলবো, বাদ বাকি টপিকগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলার চেষ্টা করব যদি বেঁচে থাকি আর কি। সো আজকে আমরা জাস্ট হলো তোমাদেরকে আপাতত এই এক দুই তিন 1 2 3 4 5 এই 5টা টপিক নিয়ে জাস্ট আজকে আমরা কথা বলবো। তাইলে আজকে আমাদের টার্গেট হলো এই 5টা টপিক। সো আমরা শুরু করি প্রথম টপিক থেকে। সো আমাদের ফার্স্ট টপিকটা হলো মৌলিক ও যৌগিক পদার্থ। তাইলে ভাইয়া আমাদের প্রথমত জানতে হবে মৌলিক পদার্থটা কি আর হলো যৌগিক পদার্থটা কি। সো এটার জন্য আমি একটা এখানে তোমাদেরকে ফিক্সার দিছি। সো এটা বোঝার আগে তোমাদেরকে একটু আমি তোমাদের বই থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সো দেখো, তোমাদের বইয়ের তৃতীয় চ্যাপ্টার হলো এটা। সো তোমাদের বই তৃতীয় চ্যাপ্টারে তোমরা শুরুতেই কিছু বেসিক বিষয় দেখতে পাবা। দেখো, এখানে কয়েকটা কথা আছে, যেমন কি লেখা আছে যে গ্রিসের দার্শনিক, আচ্ছা হ্যাঁ, গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তাইলে কথাটা কে বলছে? গ্রিসের দার্শনিক, বিজ্ঞানীটার নাম কি? ডেমোক্রিটাস।
তাহলে সে বলছে যে প্রতিটা পদার্থের একক আছে, যা হলো অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, মানে হলো প্রত্যেক পদার্থের হলো একটা একক আছে যেটা হলো খুবই ছোট এবং হলো অবিভাজ্য, যেটাকে ভাঙা যায় না। তিনি এর নাম দেন হলো এটম, এবং সে এটার একটা নামও দিয়ে ফেলে, সেটার নাম দেয় হলো এটম। কিন্তু সমস্যাটা হইল সে বলছে ঠিক আছে, নাম দিছে ঠিক আছে, বাট সে সেটা প্রমাণ করে দেখাতে পারেনি। তিনি পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করা সম্ভব হয়নি, সে সেটা প্রমাণ করে দেখাতে পারেনি। এখন বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিষয় হলো, তুমি জাস্ট মুখে বললেই কোনো কিছু থিওরি হয়ে যায় না, সেটা তোমার প্রমাণ করে দেখাতে হয় প্র্যাকটিক্যালি। এখন বিজ্ঞানী যেহেতু সেটা প্র্যাকটিক্যালি দেখাতে পারেনি ডেমোক্রিটাস, সেহেতু এটা বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করতেছে না কেউ। এর পরবর্তীতে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তাইলে প্রথমে ডেমোক্রিটাস একটা কথা বলছে, কিন্তু সেটার কোনো ভিত্তি ছিল না, প্রমাণ ছিল না, জাস্ট উনি বলছে, দেখে ধারণা দিচ্ছে আর কি। তাইলে ওই জন্য এটা কেউ অ্যাকসেপ্ট করে দেয়নি। এরপর 1803 সালের দিকে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন এই থিওরিটা কি করে প্র্যাকটিক্যালি প্রুভ করে যে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটা মতবাদ যে প্রতিটা পদার্থ অজস্র মানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে কি গঠিত। তাইলে প্রায় কিন্তু ডেমোক্রিটাসের কথার সাথে মিল আছে। তাইলে ডেমোক্রিটাসেরটা গ্রহণ করে নিয়ে প্রমাণ দেখাতে পারেনি, তাই কিন্তু সে যখন প্রমাণ দেখাতে পারছে বিজ্ঞানী জন ডাল্টন, তাই তারটা গ্রহণযোগ্যতা বেড়ে গেছে। তো এখন জন ডাল্টন হলো ডেমোক্রিটাসের সাথে বেয়াদবি করেনি, যেহেতু ডেমোক্রিটাসে আগে থাকতেই কথাটা বলে গেছে, সেজন্য সে তার সম্মান রক্ষার্থে সেও সেটার নাম দেয় কি অ্যাটম, যেহেতু অ্যাটম নামটা পূর্বেই কিন্তু ডেমোক্রিটাস দিয়ে দিছিল, ঠিক সেমভাবে জন ডাল্টনও সেই নামটা অ্যাটম হিসাবেই রাখে। সো এটা একটু তোমরা মনে রাখবা, এখান থেকে এমসিকিউতে দিলেও দিতে পারে, অত বেশি ইম্পর্টেন্ট না। আর তারপর একটু মনে রাখার ট্রাই করবা আর কি, তোমাদের যেহেতু এখনো বেসিক লেভেল আসো, সো আশা করি মনে রাখতে পারবা। সো এখন আমরা এরপরের পেজে যাই। সো এরপর এখানে আরও দেওয়া আছে একটা পরমাণুকে বাংলা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, ক্ষুদ্র কণাকে হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো এগুলো নিয়ে আমরা ডিটেল জানবো এই চ্যাপ্টারের মধ্যে। সো দেখো, আমি তোমাদেরকে যেটা ফার্স্ট টপিকের কথা বলছিলাম, মৌলিক পদার্থ, সরি আমি একটু অন্য কালার নিই, হ্যাঁ, মৌলিক ও যৌগিক পদার্থ। সো সেটা নিয়ে আমরা একটু দেখি। সো মৌলিক পদার্থ কাকে বলে, ঠিক আছে। সো এখানে কতগুলো কাহিনী লিখছে, সোনা, রূপা, লোহা, এগুলো আমাদের দেখার বিষয় না বা আমাদের জন্য ইম্পর্টেন্টও না। তাহলে আমরা মূল সংখ্যাটা একটু দেখি, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল। তাহলে এই সংখ্যাটা একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে মৌলিক পদার্থ বলতে আমরা কি বুঝছি, যেটাকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে আমরা কি বলবো, মৌলিক পদার্থ বলবো। সো এটা একটু তোমরা মনে রাখবা বা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। অথবা তোমরা এটা বুঝলেই মনে থাকবে, মানে যেটাকে বাংলা অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হলো মৌলিক পদার্থ, ঠিক আছে। এতটুকু গেল। এরপর হলো এরকম কিছু মৌলিক পদার্থের কথা বলছে, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, এগুলো বলছে আর কি। এর মধ্যে হলো 118টি মৌল আবিষ্কৃত হয়েছে আজ পর্যন্ত। তাহলে আজ পর্যন্ত কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে, 118টি। এখন এখানে একটা বিষয়, আমার বইটা হলো একটু পুরনো, সো এখানে 118টি আছে, এটা আপডেট হতে পারে। সো তোমাদের বইয়ে যেটা আছে সেই সংখ্যাটাই তোমরা পরীক্ষার হলে সঠিক উত্তর হিসেবে দাগাবা আর কি, ঠিক আছে। আমি এখানে 118টি বলছি বলে 118টি দাগাই না, তোমার বইয়ে যেটা আছে সেটাই তোমরা দাগিয়ে দিবা। এরপর হলো এখানের মধ্যে 118টি মৌলের মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। তাইলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, 118টির মৌলের মধ্যে কয়টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, 98টি মৌল। সো এই বিষয়গুলো একটু তোমরা মাস্ট মনে রাখবা আর কি, ঠিক আছে। আমি এখানে দাগিয়ে দিছি। এরপর এখানে আরও কি লিখছে, বাকি মৌলগুলো গবেষণা করে তৈরি করা হয়েছে, এগুলোকে কৃত্রিম মৌল বলে। তাইলে 98টি যেগুলা পাওয়া যায় সেগুলা হলো প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে, আর যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলোকে কি বলা হচ্ছে, কৃত্রিম মৌল বলা হচ্ছে। কৃত্রিম মানে হলো যেগুলো মানুষের তৈরি, ঠিক আছে। তুমি কি জানো তোমার শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? তাইলে আচ্ছা, তোমার কোয়েশ্চেন করা হচ্ছে, তুমি কি আসলেই জানো তোমার শরীরের মধ্যে 26টা ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে? সো এটা একটু, তোমার শরীরে কয় ধরনের মৌল আছে, 26 ধরনের মৌল আছে। সো এটা একটু তোমরা মনে রাখবা। তাইলে আমি তোমাদেরকে মৌলিক পদার্থের কাহিনীটা বলে দিচ্ছি তোমাদের বই থেকেই। এগুলো চাইলে আমি একটু তোমাদেরকে সংক্ষেপে নোট আকারে দিতে চাইছিলাম, বাট আসলে আমার হাতে অত সময় ছিল না, তাই বই থেকেই পড়িয়ে দিয়েছি। কারণ হলো আমাদের বেশিরভাগ টিচাররা দেখা যায় যে বইটাকে স্কিপ করে। সো আমি চাচ্ছি হলো তুমি একটু বইটাকে গুরুত্ব দাও, কারণ হলো আলটিমেটলি তোমার পরীক্ষায় কিন্তু তোমার বই থেকেই কোয়েশ্চেন আসে আর কি। সো এরপর আমরা একটু দেখি যৌগিক পদার্থ কি। হ্যাঁ, তো
তো যৌগিক পদার্থের ক্ষেত্রেও এখানে বলতেছে যে মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থে পাওয়া যায়, কিন্তু যৌগিক পদার্থকে যদি তুমি ভাঙো তাহলে সেখানে তুমি ভিন্ন ভিন্ন পদার্থ পাবা। সো সেটা একটু দেখি আমরা এখানে কি বলছে সংজ্ঞার ক্ষেত্রে। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। তাইলে মৌলিক পদার্থ মানে ওখানে অন্য কোনো পদার্থ পাবা না, আর যৌগিক পদার্থের ক্ষেত্রে তুমি দুই বা দুইয়ের অধিক মৌল পাবা। এখন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন কি তুমি যদি পানির ক্ষেত্রে দেখো H2O, দ্বারা আমি একটু অন্য কালার নিই, হ্যাঁ H2O, ঠিক আছে। তাহলে H2O এর ক্ষেত্রে তুমি কিন্তু এখানে দুই ধরনের মৌল পাচ্ছ, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। তাহলে তুমি কিন্তু এখানে দুইয়ের অধিক দুই ধরনের মৌল পাচ্ছ, যার কারণে এটাকে কি বলা হচ্ছে, যৌগিক পদার্থ বলা হচ্ছে। অনেক সময় সেগুলোকে যৌগ বলা হয়ে থাকে। তো এটা একটু তোমাদেরকে আমি এখান থেকে পিকচার থেকে দেখাই। এই যে পিকচারের ক্ষেত্রে তোমরা দেখো যে এখানে হিলিয়াম, এটা হলো মৌলিক পদার্থ, ঠিক আছে। আর হলো অক্সিজেন, এটা হলো যৌগিক পদার্থ। কারণ হলো সরি, অক্সিজেন হলো তোমার মৌলিক পদার্থ, কারণ হলো এখানে সেম ধরনের। অক্সিজেনটা কিন্তু তুমি আবার হলো যৌগিক পদার্থ বলতে পারবে না, কারণ হলো অক্সিজেন অক্সিজেন দুইটা কিন্তু সেম মৌল। সো সেজন্য এটা হলো মৌলিক পদার্থই। কিন্তু তুমি পানির ক্ষেত্রে এখানে ভিন্ন মৌল পাচ্ছ, একটা হলো তুমি হাইড্রোজেন পাচ্ছ আর একটা হলো অক্সিজেন পাচ্ছ, যার কারণে এটাকে তুমি কি বলতে হবে, যৌগিক পদার্থ তোমার বলতে হবে। তাহলে আমাদের এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। সো এখন আমরা নেক্সট কনসেপ্টের দিকে ফোকাস করি। আমাদের নেক্সট কনসেপ্টটা হলো পরমাণু ও অণু। তাহলে আমাদের এখন জানার বিষয় হলো পরমাণু কি আর হলো অণু কি। সো এটার জন্য আমি তোমাদের বইয়ে থেকে দেখিয়ে দিই। সো পরমাণুর ক্ষেত্রে তোমরা এখানে দেখো, তোমাদের বইয়ে বলা হচ্ছে যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। তাহলে পরমাণুটা কি? পরমাণুটা হলো এমন একটা মৌলিক পদার্থ যার মধ্যে হলো ওই মৌলিক পদার্থটার গুণাগুণ থাকে। লাইক হলো এখানে উদাহরণ দিয়েছে, নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান আর অক্সিজেন পরমাণুতে অক্সিজেন ধর্ম বিদ্যমান। মানে হলো নাইট্রোজেন যে মৌলিক পদার্থটা আছে সেটার মধ্যে কিন্তু নাইট্রোজেন ধর্মটাই বিদ্যমান থাকে, আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন ধর্মটাই বিদ্যমান থাকে। সেটাকে বলা হচ্ছে কি? পরমাণু। ঠিক আছে, এখন আমাদের পরমাণু তো গেল, ভালো কথা। আমাদের পরমাণুতে গেল, এরপর হলো আমাদের জানতে হবে সরি পরমাণু, হ্যাঁ পরমাণু গেল, এরপর আমাদের জানতে হবে অণু নিয়ে। ঠিক আছে, সো অণুর ক্ষেত্রে বলা হচ্ছে যে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তাইলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক, তাইলে দুই বা দুইয়ের অধিক যখন পরমাণু একসাথে যুক্ত থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি? অণু। তোমরা আশা করি কনসেপ্টটা বুঝছো কিনা আমি জানি না, তোমাদেরকে আমি একটু বুঝাই। প্রথমত হলো ভাইয়া মৌলিক পদার্থ। ঠিক আছে, মৌলিক পদার্থ বা মৌল। ঠিক আছে, তো মৌল থেকে আসছে হলো তোমার পরমাণু, আর এই পরমাণু থেকে আসছে হলো তোমার অণু। তোমরা আশা করি সিকোয়েন্সটা বুঝতে পারছো এখন ভালো মতোই। সো এই সিকোয়েন্সটা যদি তোমরা মাথায় রাখো, আশা করি তোমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে ভালো মতোই। তাহলে আমাদের পরমাণু আর অণুর কনসেপ্টটা তো গেছে। এরপর আমাদের নেক্সট টপিকে একটু আমরা দেখে আসি। সো এখানে এক্ষেত্রে আমি সেম কথাটাই বলছি, যেমন কি এখানে পানির এক্সাম্পল দেওয়া হয়েছে H2O, আর এখানে হলো হাইড্রোজেনের এক্সাম্পল দেওয়া হয়েছে। সো আমাদের এই কনসেপ্টটা তো গেল, এখন আমরা নেক্সট কনসেপ্টে দেখি। নেক্সট কনসেপ্টটা হলো মৌলের প্রতীক। সো মৌলের প্রতীকটা হলো সিম্পল বিষয়, এখানে অত কিছু আসলে বোঝার কোনো কিছু নাই। এটা একটু তোমাদের বই থেকেই দেখিয়ে দিই। হ্যাঁ, তোমাদের বইয়ের ক্ষেত্রে দেখো, এই যে মৌলের প্রতীক মানে হলো আমাদের একটা পর্যায় সারণী আছে, পর্যায় সারণী। ঠিক আছে, সো তোমাদের এই পর্যায় সারণীর মধ্যে 118টি কি আছে? মৌল আছে, যেটা তোমাদেরকে আমি শুরুতেই পড়িয়েছিলাম। সো এই 118টি মৌলের মধ্যে তুমি হয়তো বা সব মনে রাখতে পারবা না। সব যদি মনে রাখতে নাও পারো, তারপরেও তুমি ট্রাই করবা ফার্স্ট 20টা মৌল মনে রাখার, অথবা 30টা মৌল। এগুলো হলো ফরজ তোমার জন্য অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট হিসাবে। সো তুমি 20টা বা 30টা মৌল যদি মুখস্থ রাখো, তাহলে তোমার পরবর্তীতে কেমিস্ট্রি আর যে কোনো বিষয় বোঝার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। সো এখন এই মৌলগুলা হলো এগুলাই, এই যে কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম,
হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এই টাইপের মৌলগুলাই আর কি। সো কার্বনের ক্ষেত্রে দেখো এটার ইংরেজি নাম হলো CaRBON, কার্বন। তো এই কার্বনটা পুরোটা না লিখে এরা কি প্রতীক হিসেবে সি কি ইউজ করছে। এরপর হলো ক্লোরিনের ক্ষেত্রে হলো Cl ইউজ করছে, ঠিক আছে। এরপর হলো ক্যালসিয়ামের ক্ষেত্রে Ca ইউজ করছে, কোবল্টের ক্ষেত্রে হলো CO ইউজ করছে, ক্যাডমিয়ামের ক্ষেত্রে CD ইউজ করছে। সো কোনটার প্রতীক কোনটা এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় ইংরেজি নামের সাথে প্রতীকের একটু ডিফারেন্ট থাকতে পারে, এগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। সো এগুলা তোমরা তোমাদের বই থেকে নিজে নিজে পড়ে নেবা। এখানে আসলে যেখানে একটু হিন্টস দিয়েছে যে মৌলিক ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, তাহলে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু কি লেখা হচ্ছে, প্রতীকটা লেখা হচ্ছে। এরপর সেটা হলো ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এরপর কোন হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা, বড় হাতের অক্ষর দিয়ে। সো এগুলো তোমরা নিজে নিজে পড়ে নিলে বুঝবা। আমার থেকে আসলে বোঝানোর মতো অত বেশি কিছু নেই আর কি, ঠিক আছে। এই যে আমি এখানে প্রথম 20টা মূলের এখানে একটা সার দিয়ে দিছি। সো এটা একটু তোমরা নিজে নিজে মুখস্থ করে নিবা আর কি, ঠিক আছে। আমাদের এরপর নেক্সট টপিকটা হলো সংকেত। সো সংকেতের ক্ষেত্রে দেখো সংকেতটাও সিম্পল বিষয়, এখানেও সেম। এই যে নাইট্রোজেনটা এই যে নাইট্রোজেন মানে হলো এখানে নাইট্রোজেন, দ্যাট মিনস হলো এখানে কয়টা, 2টা নাইট্রোজেন। এরপর হলো NH3, তাহলে এটা কি দেখি তুমি বলো তো। NH3, আচ্ছা তুমি তো বলতে পারবে না, এটা রেকর্ডেড ক্লাস। সো NH3টা হলো এখানে কি হিসাবে কাজ করতেছে, এটা যৌগ হিসাবে কাজ করতেছে। কারণ হলো তোমাদেরকে আমি একটু বলি, তোমাদেরকে আমি শুরুতে পড়াইছিলাম যে H2O হলো যৌগ, ঠিক সেমভাবে NH3 হলো যৌগ। কারণ হলো এখানে N এবং হাইড্রোজেন, মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা কি আছে, মৌল আছে, সেহেতু এটা হলো একটা কি যৌগ, ঠিক আছে। সো এই সংকেতগুলো একটু তোমরা মুখস্থ রাখবা আর কি। এটা যৌগ বলা হচ্ছে, আবার কি বলা হচ্ছে, অণুও বলা হচ্ছে। কারণ হলো এখানে কতগুলা কি হয়েছে, পরমাণু মিলে গঠিত হয়েছে হলো অণু। সো এইসব বিষয়গুলো একটু তোমরা পড়বা। আমি এখানে কি বলছি এটা একটু দেখি। হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়, ঠিক আছে। হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়, যার অর্থ হলো একটি হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, হাইড্রোজেন, এটাকে অণু বলা হচ্ছে, ঠিক আছে। এটা হলো অণু। আবার পানির একটি অণুকে প্রকাশ করতে H2O ব্যবহার করা হয়। এর অর্থ হচ্ছে পানির একটি অণুতে 2টা হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে, ঠিক আছে। সো এইসব কিস্তা কাহিনীগুলো বলছে আর কি। এগুলো আসলে খুবই ইজি এবং সিম্পল বিষয়। সো এগুলো একটু তোমরা পড়ে নিবা। তাহলে আমাদের এই টপিকটাও গেল। এখন আমাদের নেক্সট টপিক হলো পরমাণুর ভেতরের কণা। এটাই হলো এই চ্যাপ্টারের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে যা পড়ছি ওগুলো হলো বেসিক বিষয়, ওগুলা সবাই পারে। সো আমরা এগুলো একটু দেখি পরমাণুর ভেতরে আসলে কি কি থাকে। সো আমি এখানে স্ট্রাকচার থেকে একটু বলে দিই। পরমাণুর এটা হলো পরমাণুর একটা স্ট্রাকচার, ঠিক আছে। সো এখানের বাইরে যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে তোমার ইলেকট্রন, আর ভেতরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে হলো তোমার প্রোটন আর নিউট্রন। সো আমরা এগুলো নিয়ে একটু তোমাদের বই থেকে পড়ে আসি। হ্যাঁ, তোমাদের বইয়ের ক্ষেত্রে দেখো পরমাণু 3টি কণা দিয়ে তৈরি। তাহলে একটি পরমাণু কয়টি কণা দিয়ে তৈরি, 3টি কণা দিয়ে তৈরি। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। তাহলে কেন্দ্রে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, যেটার নাম হলো নিউক্লিয়াস। এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। তাহলে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, নিউক্লিয়াসকে ঘিরে। এই যে তোমাদের এখানে সেল যেগুলো আছে, কক্ষপথগুলোতে কি থাকে, ঘুরতে থাকে, ঠিক আছে। সো এখন আমরা জানবো ইলেকট্রনটা কি। সো ইলেকট্রনের এখানে কতগুলি ইম্পর্টেন্ট ইনফো আছে। ইলেকট্রন হলো পরমাণুর একটা মূল কণিকা যার আধান বা চার্জ ঋণাত্মক। তাহলে ইলেকট্রনের চার্জ কি, ঋণাত্মক। সো এটা একটু মনে রাখবা, ঋণাত্মক বা নেগেটিভ। এবং এই আধানের পরিমাণটা হলো 1.60 10⁻19 কুলম্ব। একে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। একটি ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻28। এরপর হলো এটার আধানটা হলো -1। প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। এই যে এখানে এর আপেক্ষিক ভর 0 দ্বারা হয়। এই যে এখানে যেই ইনফোগুলো তোমাদেরকে আমি দাগাই দিছি, এই যেগুলো মার্ক করছে, হাইলাইট করছে, এগুলো একটু তোমরা মাস্ট মনে রাখবা। এগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা এমসিকিউতে অনেক সময় এখান থেকে কোয়েশ্চেন দিলে তুমি আনসার, সঠিক উত্তরটা তুমি দেখাতে পারবা না। এরপর হলো প্রোটিনের ইনফোগুলো একটু দেখে আসি। প্রোটিন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ হলো ধনাত্মক। তাহলে ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক আর প্রোটিনেরটা হলো ধনাত্মক। তারপর ইলেকট্রনেরটা হলো নেগেটিভ আর প্রোটিনেরটা হলো পজিটিভ, ঠিক আছে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, পি প্রতীক দ্বারা। একটি প্রোটিনের ভর হলো 1.67 × 10⁻24। এটাকে পজিটিভ 1 + 1 দ্বারা এর আপেক্ষিক আধান হলো +1 আর আপেক্ষিক ভর হলো 1 ধরা হয়।
সো ইনফোগুলো মনে রাখবা, এখানে তোমাদেরকে চার্ট দেওয়া আছে, সো চার্টও তোমরা মনে রাখবা আর কি। এখান থেকে কিন্তু তুমি এমসিকিউ পাবা, এটা মাস্ট, বুঝতে পারছো? এটা তুমি 9-10 তো পাবা। এরপর তোমরা যদি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যাও, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এডমিশনের ক্ষেত্রে তোমরা দেখবা যে এখান থেকে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় আর কি, যদি কোয়েশ্চেন ইজি হয়, ঠিক আছে? সো এই জন্য এটা তোমরা শিখে রাখবা আর কি, এটা তোমাদের জন্য ফরজ। এরপর হলো আমরা যদি একটু নিউট্রনের দিকে দেখি, নিউট্রনের ক্ষেত্রে দেখো, নিউট্রন হলো পরমাণুর আরেকটা মূল কণিকা যার কোনো আদান বা চার্জ নেই। তাহলে কোন কণিকার কোনো আদান বা চার্জ নেই? সেটা হলো নিউট্রন। নিউট্রনের কোনো আদান বা চার্জ নেই। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউট্রন রয়েছে। তাইলে কোন পরমাণু ছাড়া সকল পরমাণুতে নিউট্রন রয়েছে? সো এটা একটা ভালোই কোয়েশ্চেন হতে পারে আর কি। সো এটা একটু মাথায় রাখবা, হাইড্রোজেন ছাড়া সব পরমাণুতে কি আছে? নিউট্রন আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে নেই, কারণ হলো হাইড্রোজেনের পারমাণবিক ভরটাই হলো 1। এই জন্য এখানের মধ্যে কি নেই? এখানের মধ্যে কোনো নিউট্রন নেই। একে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এর ভর হলো প্রোটিনের ভর চেয়ে সামান্য বেশি। এটার ভর হলো কিসের চেয়ে? প্রোটিনের ভর চেয়ে, সরি আমি হাইলাইট দিই, প্রোটিনের ভর চেয়ে সামান্য বেশি। নিউট্রনের আপেক্ষিক আধান 0 আর আপেক্ষিক ভর হলো 1 ধরা হয়। সো এইসব বিষয়গুলো একটু তোমরা মনে রাখবা। সো এখন আমরা এর পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে একটু দেখি। কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাইলে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। দ্যাট মিন্স প্রোটন প্রোটন সংখ্যা ইকুয়াল টু কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক, আচ্ছা তোমরা আমার লেখা একটু কম বুঝতে পারো, তার জন্য আমি দুঃখিত, ঠিক আছে? আচ্ছা, সো প্রোটন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? যেমন কি হিলিয়ামের একটি পরমাণুতে নিউক্লিয়াসে 2টি প্রোটন আছে, দ্যাট মিন্স হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো কত? 2। আবার অক্সিজেনের এগুলো এখানে লিখছে আর কি। সো এখানে মূল বিষয় হলো এটা, ঠিক আছে? এটা একটু তোমরা মনে রাখবা। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যাটা তো গেল, এরপর আমাদের নেক্সট টপিকটা একটু দেখি। আচ্ছা, আমি নেক্সট টপিক ওখানে লিখি নেই। সো পারমাণবিক সংখ্যা তো গেল, এরপর আমাদের নেক্সট টপিক হলো ভাইয়া ভর সংখ্যা। আমরা একটু ভর সংখ্যা দেখি। সো ভর সংখ্যাটা হলো, আমি এখানে রিডিংগুলো না পড়ি, আমি তোমাদেরকে জাস্ট এখানে এটা একটা এই কথাটা এটা একটু মনে রাখবে। এখানের মধ্যে মেইন পয়েন্ট হলো এটা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগফল, কাজে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। সো ভর সংখ্যা হলো, তাহলে ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। দ্যাট মিন্স তোমাদেরকে আমি একটু যদি লিখে দিই, হ্যাঁ, ভর সংখ্যা সমান হলো প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাইলে এই ফর্মুলা থেকে তোমাদের পরীক্ষায় বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তোমাকে বের করতে বলে প্রোটন কত, এরপর হলো নিউট্রন কত, এইসব কোয়েশ্চেনগুলো তোমাকে দিতে পারে। ভর সংখ্যা তো বের করতে পারবাই। সো এইভাবে তোমরা প্লাস মাইনাস করে নিবা আর কি। তোমাকে যদি প্রোটন সংখ্যা বের করতে বলে, তোমাকে যদি ফি বের করতে বলে, তাহলে তুমি কি করবা? ভর সংখ্যা থেকে n মাইনাস করে দিবা, ভর সংখ্যা থেকে n মাইনাস করে দিবা, ঠিক আছে? সো এভাবে তোমরা বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা এই সংখ্যাগুলো বের করে নিবা আর কি। সো এখানে ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে 23টা হলো ভর সংখ্যা আর 11টা হলো পারমাণবিক সংখ্যা। সো তোমাদের প্রথমত এখন যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের পর্যায় সারণীটার প্রথম 30টা মূল একটু মুখস্থ করে ফেলতে হবে। তোমার সেগুলার পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ করতে হবে, সিরিয়াল বাই এলোমেলো বাই মুখস্থ করলে হবে না। এরপর হলো যদি পসিবল হয় তোমরা ভর সংখ্যাটা সহ একটু মুখস্থ করে ফেলবা আর কি, ঠিক আছে? তাইলে আজকে এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা ট্রাই করব পরমাণুর মডেল নিয়ে আলোচনা করার। তোমাদের কিন্তু পরমাণু মডেলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমি শুরুতেই বলছিলাম, কারণ হলো এখানে রাদারফোর্ড বোরের বিভিন্ন কথাবার্তা আছে, তাদের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর তোমাদের অন্য কোনো বিষয়ে সমস্যা থেকে থাকলে সেটা নিজে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।